টাকা জমায় সারা দেশ। দেশে প্রথমবার এইচএমপি ভাইরাসের রোগী শনাক্ত। আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। করোনাকালের মতো স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান। বিজিবির শক্ত অবস্থানে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বেড়া নির্মাণে ব্যর্থ বিএসএফ, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শিগগিরই সংকট সমাধানের আশা। চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্রদের শীর্ষ দুই সমন্বয়কের দ্বন্দ্ব। বাগবিতণ্ডা পাল্টাপাল্টি সমাবেশে হতাশ শিক্ষার্থী, সচেতন নাগরিকরা। দুর্নীতির আখড়া কক্সবাজার পৌরসভা। নিয়ম ভেঙে ৯৯% পর্যন্ত কর মওকুফ। ৬০০ কোটির জায়গায় আয় মাত্র ২ কোটি। বাস ট্রাক সংঘর্ষ। ফরিদপুর ও রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আরো ৫ জনের, আহত অন্তত ৩৫। রমজান উপলক্ষে চট্টগ্রাম বন্দর দিয়ে পণ্য আমদানির হিড়িক। সরবরাহ বাড়ায় কমতির দিকে নিত্যপণ্যের দাম। সিন্ডিকেট ঠেকাতে উদ্যোগ। এবং যশোর বেনাপোল সড়কের হেলে পড়া শতবর্ষী গাছ যেন মৃত্যু ফাঁদ। ৫ বছরে অন্তত ১২ জনের মৃত্যু। হাইকোর্টের নিষেধাজ্ঞায় থেমে আছে অপসারণ। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 দেশের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। দেশে প্রথমবারের মতো এইচএমপিভি আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। প্রধান উপদেষ্টা স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী প্রফেসর সাইয়েদুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। বলেন, এইচএমপি ভাইরাসটি বাংলাদেশে পুরনো। 2010 থেকেই দেশে এই ভাইরাস ছিল। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, বেশি বয়স্ক এবং বাচ্চাদের এই ভাইরাস আক্রান্ত করতে পারে। এই ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেও জানিয়েছেন তিনি। এখন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে গাইডলাইন সেটা অনুযায়ী এটা এখন পর্যন্ত কোনো ঝুঁকিপূর্ণ অবস্থায় যায়নি। আমাদের এখানে কেস ডিটেকশনের যে ডিটেকশনটা হয়েছে সেই কেসটার বর্তমান অবস্থা, ক্লিনিক্যাল অবস্থা আমরা ইতিমধ্যে জেনেছি। এটা মনিটরিংয়ের জন্য, ডিটেকশনের জন্য যে ল্যাবরেটরি সাপোর্ট সেটা আমাদের সাফিসিয়েন্টলি আছে কোভিডের কারণে, কারণ এটা একই ধরনের রেসপিরেটরি প্যানেল ব্যবহার করে এটা ডিটেক্ট করা হবে। অতএব আমাদের ডায়াগনস্টিক ক্যাপাসিটি আছে। এটা ম্যানেজ করার জন্য আমরা অ্যান্টিসিপেট করতেছি যে ক্লিনিক্যাল ট্রিটমেন্টের জন্য অক্সিজেনের রিকোয়ারমেন্টটা বাড়তে পারে এবং কখনো যদি খুবই জটিল কিছু হয় সেটা আমরা আপাতত কোনো মতেই আশঙ্কা করতেছি না যে কোনো গুরুতর ঘটনা ঘটবে। এইচএমপিভির কারণে সীমান্তে সতর্কতা জোরদার করা হয়েছে। দর্শক, আরো খবর জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম মানিক। মানিক, এই ভাইরাসটি প্রতিরোধে উত্তরের সীমান্তে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে জানাবেন? নাফিসা, যেমনটি খবরে শুনছিলাম যে অর্থাৎ বাংলাদেশে একজন ব্যক্তি এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত হয়েছে। অর্থাৎ চীনে আতঙ্ক ছড়ানো এই ভাইরাসটি নিয়ে উত্তরের যে অর্থাৎ রংপুর বিভাগের 4টি যে স্থলবন্দর রয়েছে, সোনাহাট, হিলি, বুড়িমারি এবং বাংলাবান্ধা, এই 4টি স্থলবন্দরে কিন্তু সতর্কতা জারি করা হয়েছে। আমি কথা বলেছি হিলি ইমিগ্রেশনের ওসি আরিফুল ইসলামের সাথে। তিনি বলেছেন যে তারা লিফলেট বিতরণ থেকে শুরু করে হ্যান্ড স্যানিটাইজার থেকে শুরু করে সমস্ত কার্যক্রম তারা চালু করেছে এবং আগামীকাল থেকে হিলি পড়ে অর্থাৎ বিশেষজ্ঞ চিকিৎসক দল কাজ করবে এই ভাইরাস শনাক্তের জন্য। এছাড়া আরেকটি বিষয় বলি যে বুড়িমারিতে আমরা কথা বলেছি, সেখানে সতর্কতা জারি করা হয়েছে। সেই জায়গায় তো অর্থাৎ আগামীকাল থেকে মেডিকেল টিম কাজ করার কথা রয়েছে। পাশাপাশি বাংলাবান্ধায় থেকে এবং সোনাহাটেও কিন্তু আমরা কথা বলেছি, সব জায়গায় খবর নিয়েছি, সব জায়গাতেই বিশেষ সতর্কতা জারি করা হয়েছে এবং এই ভাইরাসটি যাতে কোনোভাবেই ছড়িয়ে পড়তে না পারে সেই ধরনের সব ধরনের উদ্যোগ স্থলবন্দরগুলোতে নেওয়া হচ্ছে। তারা বলছেন যে করোনা ভাইরাসের মতোই অর্থাৎ নিউমোনিয়া, ব্রঙ্কাইটিসে আক্রান্ত হতে পারে শিশু এবং বয়স্করা, অর্থাৎ যাদের অর্থাৎ শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা
অর্থাৎ কম, তাদেরই কিন্তু এই ভাইরাসটি আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। তবে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য বিভাগের ডাইরেক্টর। তিনি আমাদেরকে বলেছেন যে অর্থাৎ খুব আতঙ্ক হওয়ার কিছু নাই, এটি অর্থাৎ ঠান্ডাজনিত রোগের মতোই একটি রোগ, অর্থাৎ নিউমোনিয়া। এটি আক্রান্ত হলে শ্বাসকষ্ট থেকে কিন্তু অন্যান্য কিছু হতে পারে, এমনটাই কিন্তু আমাদেরকে বলেছেন। আর স্বাস্থ্য বিভাগও সর্বোচ্চ সতর্ক রয়েছে। তারা বলছেন বন্দরগুলো শুধু নয়, যে লালমনিরহাট, কুড়িগ্রাম, দিনাজপুর, ঠাকুরগাঁও যে সীমান্ত এলাকাগুলো রয়েছে সেখানেও বিজিবি সহ অন্য বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে। তো এই ছিল আমার কাছে রংপুর থেকে সর্বশেষ নাফিসা। মানিক, আপনাকে ধন্যবাদ। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। বিজিবি ও স্থানীয়দের শক্ত অবস্থানের কারণে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বেড়া নির্মাণ বন্ধ করতে বাধ্য হয়েছে বিএসএফ, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারিতে ভারত বাংলাদেশ ডিজি পর্যায়ে বৈঠক হবে, সেখানে ভারতের সাথে সীমান্ত সমস্যার সমাধান হবে। জানান, বর্ডারের ইস্যুতে ভারতের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয় যোগাযোগ করছে। বিজিবি বিএসএফ এর সহায়তায় এখন চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ এবং লালমনিরহাটের 5টি বর্ডার এলাকা বন্ধ আছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেছেন, জিরো লাইনের বাইরে কাঁটাতারের বেড়া দেওয়ার কথা ছিল, কিন্তু ভারত দিয়েছে জিরো লাইনের ওপরে। তাদের সাথে আমাদের ই লেভেলে সব যোগাযোগ হচ্ছে। ইভেন আমরা এটা ফরেন মিনিস্ট্রি তো জানিয়েছি, হয়তো ফরেন মিনিস্ট্রি তাদের ওই হাই কমিশনারকে ডাকে আজকে বিকাল হয়তো বলতে পারে। নেক্সট টাইম মিটিং এ এটা নিয়ে আলোচনা হবে এবং আলোচনা করে এটা আমরা ফেসবুক দিব, আমরা এটা যেন ওইটাই হয়। মানে আপনারা এই কাজগুলো করতে দিবেন কিনা? কারণ এই কাজগুলো তো আমরা করতে দিব না। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। রাজবাড়ী বাস মালিক সমিতির শ্রমিকদের সঙ্গে কুষ্টিয়া জেলার বাস মালিক সমিতির শ্রমিকদের বিরোধের জেরে রাজবাড়ী কুষ্টিয়া রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। দর্শক, এ নিয়ে আরো খবর জানাতে রাজবাড়ী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিঠুন গোস্বামী। মিঠুন, বিরোধটা আসলে কি নিয়ে এবং এখন পরিস্থিতি কেমন দেখছেন? বাস চলাচল কি বন্ধ রয়েছে নাকি চালু, জানাবেন। নাফিসা, আপনাকে ধন্যবাদ। রাজবাড়ী এবং কুষ্টিয়া রুটে যে বাস চলাচল সেটি কিন্তু এখন পর্যন্ত বন্ধ রয়েছে। আর এই বন্ধের মূল কারণ হচ্ছে কুষ্টিয়া এবং রাজবাড়ীর দুই শ্রমিকদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে। তার কারণেই কিন্তু গতকাল থেকে এই রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। লোকাল বাসের সঙ্গে সঙ্গে কিন্তু পরিবহনও বন্ধ রয়েছে, যার কারণে সব থেকে বেশি দুর্ভোগে পড়েছে এই অঞ্চলে যারা যাতায়াত করে, তারা কিন্তু সেই যাত্রীরা চরম দুর্ভোগে পোহাতে হচ্ছে। বিশেষ করে রাজবাড়ী থেকে যারা কুষ্টিয়া যাচ্ছে এবং কুষ্টিয়া থেকে যারা রাজবাড়ী হয়ে রাজধানী ঢাকাতে যেতে চাচ্ছে, তারা কিন্তু কাটা গাড়িতে করে, অর্থাৎ ছোট ছোট যেসব 3 চাকার 3 হুইলার আছে সেই সব গাড়িতে যাতায়াত করছে। এর জন্য কিন্তু যাত্রীদের এক ধরনের ভোগান্তির সঙ্গে সঙ্গে অতিরিক্ত ভাড়াও কিন্তু বহন করতে হচ্ছে। তবে আশার বার্তা, আমি রাজবাড়ী বাস মালিক সমিতির সঙ্গে কথা বলেছি, তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে আজকে 4টার পরে আসলে কুষ্টিয়ার সঙ্গে বসার কথা রয়েছে। তারপরে এই বিষয়টি জানা যাবে যে আসলে কাল থেকে গাড়ি চলবে কি চলবে না। এই বসাটাও কিন্তু কুষ্টিয়ার কুমারখালীতে এটি বসবে। আর সব মিলে যদি বলি যে এই রুটে লোকাল প্রায় 80টি গাড়ি চলে এবং পরিবহন 50টি গাড়ি চলে। এই সবগুলো গাড়ি কিন্তু গতকাল থেকে এখন পর্যন্ত বন্ধ রয়েছে। এতটুকুই ছিল রাজবাড়ী থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাফিসা। মিঠুন, ধন্যবাদ আপনাকে। আয় হওয়ার কথা 600 কোটি টাকা, তবে এসেছে মাত্র 2 কোটি। যে প্রতিষ্ঠানের হোল্ডিং ট্যাক্স দেওয়ার কথা 50 কোটি, তারা মাত্র 5 লাখ টাকা দিয়ে খালাস। এমনই সব অনিয়ম দুর্নীতির বেড়াজালে ঘেরা কক্সবাজার পৌরসভা। 15% বেশি কর মওকুফের বিধান না থাকলেও এখানে মাফ করা হয় 99% পর্যন্ত। দর্শক, নাইমাল জিকোর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ক্যামেরায় ছিলেন জহিরুল ইসলাম টুটুল। কক্সবাজার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের এই পর্যটন নগরী বর্ষাকালে ডুবে যায় পানির নিচে। নেই ভালো ড্রেনেজ ব্যবস্থা, যা আছে তাও বর্ষার পানিতে ভেসে আসা বালুতে বন্ধ হয়ে যায়, যা পরিষ্কার করতে প্রতি বছর পৌর
পৌরসভার খরচ অন্তত 12 কোটি টাকা। এখানে নেই আবর্জনা ফেলার কোনো আধুনিক ব্যবস্থা, যা নির্মাণে বিদেশি সংস্থার দিকে তাকিয়ে পৌর কর্তৃপক্ষ। পৌরসভার সদ্য বদলি হওয়া প্রশাসক জানালেন, চলতি বছর শুধু এই নগরীর হোটেল, মোটেল ও রিসোর্ট থেকে হোল্ডিং ট্যাক্স বাবদ তাদের আয় হওয়ার কথা ছিল প্রায় 600 কোটি টাকা। আইন অনুযায়ী সর্বোচ্চ 15% কর মওকুফ করা যেতে পারে, কিন্তু সাবেক মেয়র মুজিবুর রহমান এসব হোটেলের হোল্ডিং ট্যাক্স মাফ করেছেন 99%। আমাদের শুধু হোটেল, মোটেল জোনেরই 600 কোটি টাকার মতো হচ্ছে আমাদের হোল্ডিং ট্যাক্স ছিল। পৌরসভা পৌর কর্তৃপক্ষের একটা রিভিউ কমিটি থাকে, যেখানে একজন কাউন্সিলর নেতৃত্বে পৌর মেয়র সদস্য থাকেন। সেই কর্তৃপক্ষ আসলে পৌর তফসিল অনুযায়ী ওই রিবেট দিতে পারেন 15%। সামহাও আমাদের এখানে এটা আসলে প্রায় 99% উপরে হয়ে গেছে। 600 কোটি টাকা হোল্ডিং ট্যাক্স আমার নির্ধারিত হয়ে গেছে 2 কোটি টাকায়। বলেন, শুধু এই নগরীর হোটেল, মোটেল ও রিসোর্ট থেকে আদায় করা হোল্ডিং ট্যাক্স দিয়ে কক্সবাজারের অভূতপূর্ব উন্নয়ন করা সম্ভব, পাশাপাশি অবদান রাখা যাবে জাতীয় রাজস্বেও। তো এইটা আইনে কিন্তু পৌরসভাকে ক্ষমতা দেওয়া আছে যে কোনো সময় রিভিজিট করার। তো আমরা ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি, আমাদের যারা স্টেক হোল্ডার আছেন আমরা তাদের সাথে আগে কিছু মত বিনিময় করব, আমাদের অবস্থাটা তুলে ধরবো এবং আশা করি যে আমরা হোল্ডিং ট্যাক্স এখন যে পর্যায়ে আছে আমরা বুঝিয়ে শুনিয়ে আমাদের আইনের মাধ্যমে আমরা কিছুটা বর্ধিত আকারে, বর্ধিত বলতে মানে আমাদের পাওনারই অংশটা আমরা কিছুটা আদায় করতে পারলে আমরা আমাদের অন্যান্য ডেভেলপমেন্ট কাজগুলো এগিয়ে নিতে পারবো। এছাড়াও সাবেক মেয়র মুজিবুর রহমান পৌরসভার মার্কেট অনৈতিকভাবে বরাদ্দ দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি, যাতে লাভের পরিবর্তে লোকসানের ঘানি টানতে হচ্ছে। পৌরসভা চুক্তি করে সেই চুক্তি পৌর পরিষদের মিটিংয়ে উল্লেখ করে তারপরে এটা ব্যবহার করতে দিতে হবে এবং অবশ্যই সেখানে পৌরসভার স্বার্থ সংরক্ষণ করে দিতে হবে। আমরা এখানে ম্যাক্সিমামে দেখেছি ওই যে চুক্তি করে সেগুলো পৌর কর্তৃপক্ষে পরিষদ আসলে অনুমোদন নেওয়া হয়নি। ম্যাক্সিমামে পৌর মেয়রের স্বাক্ষরের চুক্তিগুলো হয়েছে যেগুলো কিন্তু পৌর প্রশাসন জানে না, তার অফিসে রক্ষিত নেই। আয়ের বিশাল উৎস থাকলেও বর্তমানে অর্থের অভাবে নিজেদের কর্মীদের বেতন দিতেই হিমশিম খাচ্ছে কক্সবাজার পৌর কর্তৃপক্ষ। অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে মওকুফ হওয়া হোল্ডিং ট্যাক্সের অর্থ আদায় করা গেলে কক্সবাজারের যেমন উন্নয়ন করা সম্ভব, তেমনি জাতীয় রাজস্বেও অবদান রাখা যাবে বলে মনে করছেন কক্সবাজার পৌরসভা কর্তৃপক্ষ। নাইম আল চিকো, নিউজ 24, কক্সবাজার। পিরোজপুরের কচা নদীতে ডুবোচর জেগে ওঠে, ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। জেলা শহর থেকে ভান্ডারিয়া ও মঠবাড়িয়া যাওয়ার পথে কচা নদীতে টগরা চরখালি এলাকায় এই অবস্থা সৃষ্টি হয়েছে। ভাটির সময় মাঝে মধ্যেই ফেরি আটকে যায়, আর এর কারণে ঢাকা সহ দক্ষিণাঞ্চলের প্রায় 14টি রুটে যান চলাচলে সমস্যার সৃষ্টি হচ্ছে। সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পিরোজপুর থেকে গোলাম মোস্তফার তথ্য ও চিত্র ডেস্ক রিপোর্ট। দুই পাশে জেগেছে চর, মাঝখানে কিছুটা অংশে পানি থাকলেও গভীরতা খুবই কম। এমনিতেই শুকনো মৌসুমে পানি কমে যায়, তার উপর ভাটির সময় পানি আরও কমতে থাকে। এই দৃশ্য কচা নদীর টগরা এলাকার। যথাযথ ড্রেজিং এর অভাবে প্রায় 1 যুগ ধরে চর পড়তে শুরু করেছে। বর্তমানে ফেরিঘাট এলাকার প্রায় 5 কিলোমিটার এলাকা জুড়ে চর জেগে উঠেছে। শীতের সময় নদীর পানি কমে ডুবোচর আরও দৃশ্যমান হয়েছে। এতে প্রায় ঘন্টার পর ঘন্টা নদীতে ফেরি আটকে থাকে, অপেক্ষা করতে হয় জোয়ারের। ফলে ভোগান্তিতে পড়েন ঢাকা সহ দক্ষিণাঞ্চলের 14টি রুটে চলাচলকারী কয়েক লাখ মানুষ। পানি টানার লগে ফেরি ঠেকতে যাইতে যায়, মানে বাইতে পারে গাড়ি ঘুরে যাইতে পারে না, গাড়ি বাইতে এইখানে রাখতে দেয়। লোড গাড়ি যদি হয় লোড গাড়ি উঠতে পারে না, যতক্ষণ জোয়ারে না পড়ে। যাত্রী অনেক ভোগান্তি হয় এবং গাড়ি পারাপার করা যায় না কোনো। এছাড়াও বন্ধ হয়ে যাওয়ার উপক্রম এই চ্যানেলে তেলের ট্যাঙ্কার ও বিভিন্ন পণ্যবাহী ছোট বড় জাহাজ চলাচল করে। ঘন্টার পর ঘন্টা জোয়ারের অপেক্ষায় নোঙর করে থাকতে হয় এসব জাহাজের। চর পড়ার কারণে নদীতে এখন ভরাট হয়ে যাওয়ার কারণে এখন এই জাহাজের বিঘ্ন ঘটতেছে। এটা সমস্যা দ্রুত যদি সমাধান না করে আগামী 2-3 মাসের মধ্যে ফেরি বন্ধ হয়ে যাওয়ার মতো একটা অবস্থা সৃষ্টি হবে। খুলনায় প্রস্তাবনা পাঠানো হয়েছে জানিয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার কথা জানালেন এই কর্মকর্তা। চর অপসারণ এবং টগরা ফেরিঘাটে প্রায় 5 কিলোমিটার যে চর রয়েছে সেটা অপসারণ করার জন্য আমরা একটা প্রপোজাল পাঠিয়েছি। সেই প্রপোজালটা আমাদের বর্তমানে খুলনা মেকানিক্যাল ডিভিশনের আওতাধীন রয়েছে। প্রতিদিন টগরা চরখালি ফেরিঘাট থেকে প্রায় 400 যানবাহন এবং প্রায় 10,000 মানুষ পারাপার হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এ বিষয়ে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম মোস্তফা।
মোস্তফা, ডুবোচরের কারণে কি কি ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে এবং এই সমস্যা নিরসনে এখনো কি কোনো ব্যবস্থা নিয়েছে সংশ্লিষ্টরা, জানাবেন। নাফিসা, আপনাকে ধন্যবাদ। আমি এখন পিরোজপুরের কচা নদী এবং বলেশ্বর নদীর মোহনার ঠিক যে টগরা এবং চরখালি যে ফেরিঘাটটি আছে উজানে, এটি মূলত মোহনার উজানে এই ফেরিঘাটটি অবস্থিত। মোহনার উজানে এটি অবস্থিত হওয়ার কারণে এখানে প্রায় 5 কিলোমিটার এলাকা জুড়ে এখানে ডুবোচর জেগেছে। এখন যে আপনাকে আমি একটু দেখাতে চাই যে এখন ঠিক যে স্বাভাবিক জোয়ারে যে পানিটা আসছে, এই পানির নিচেই কিন্তু সেই ডুবোচরটা আছে, যা এই সময়টাতে মূলত সব থেকে ঝুঁকিপূর্ণ। যে এখন আসলে তারা বুঝতে পারছে না যে এখানে ঠিক কোন জায়গাটাতে চর আছে এবং ঠিক কোথা থেকে তাদেরকে যেতে হবে। তো এই কারণে এখানে দেখা যায় যে ফেরিতে যে পরিমাণে যাত্রীবাহী বাস নেওয়া দরকার কিন্তু তারা ঠিক সেভাবে নিতে পারছেন না, কারণ প্রায় দেখা যায় যে চরে ডুবোচরে আটকা পড়ে তারা 2 থেকে 3 ঘন্টা মাঝ নদীতে আটকা পড়ে থাকেন। আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, এই ফেরিঘাটটি মূলত প্রায় 14টি উপজেলা ইউনিয়নের লোক এখান থেকে যাতায়াত করেন, মঠবাড়ি এবং ভান্ডারিয়ার। এখানে যদি ফেরিটি এখানকার লোকেরা আশঙ্কা করছেন যারা নিয়মিত চলাফেরা করেন যে এটা যদি না থাকেন, যদি খুব শীঘ্র যদি ডুবোচরের প্রতি কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে এটি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হবে। আমি এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলছিলাম, তারা বলছেন যে আমরা আমাদের উপর মহলে মানে খুলনাতে তারা এই ব্যাপারে কথা বলছেন এবং তারা আশা করছেন যে খুব দ্রুত এই ব্যাপারে একটা পদক্ষেপ নেওয়া হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে। ধন্যবাদ নাফিসা। মোস্তফা, আপনাকে ধন্যবাদ। দর্শক, দেশের সংবাদে সময় হলো একটা বিরতির, আরো খবর নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। স্বাস্থ্যচল প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল। নিউজ 24 সংবাদে আরো একবার স্বাগত। চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ 2 সমন্বয়ক রাসেল ও রাফির সমর্থকদের দ্বন্দ্ব এখন প্রকাশ্যে। দুই পক্ষের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা, পাল্টাপাল্টি সমাবেশ ও উস্কানিমূলক বক্তব্যে হতাশ সাধারণ শিক্ষার্থীরা। এমনকি নারী সমন্বয়কদের উপর হামলার অভিযোগও উঠেছে রাসেল সমর্থকদের বিরুদ্ধে। তবে সমন্বয়ক রাসেল সমর্থকদের কথা যে এটি হয়েছে রাফির নেতৃত্বে। লাঞ্ছিত হয়েছে কেন্দ্রীয় সমন্বয়করাও। ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনের নেতৃত্ব দেয়াদের এমন কাণ্ডে হতাশ নাগরিক সমাজের প্রতিনিধিরাও। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। চট্টগ্রামে জুলাই বিপ্লবের গণ অভ্যুত্থানের নেতৃত্বে ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সমন্বয়ক রাসেল আহমেদ ও খান তালাত মাহমুদ রাফির নেতৃত্বে লাখ লাখ শিক্ষার্থীরা চট্টগ্রামে নেমে পড়ে স্বৈরাচার পতন আন্দোলনে। পতন হয় ফ্যাসিবাদের, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তবে 5 মাস যেতে না যেতেই চট্টগ্রামে শুরু হয়েছে সমন্বয়কদের মধ্যে বাকবিতণ্ডা, যার রূপ নেয় হামলা ও সংঘর্ষের ঘটনায়। এতে হতাশ সাধারণ শিক্ষার্থীরা। এখানে দল নিয়ে কারাকারি করছে, কেউ বলছে আমরা এই দল পার্টি করি, এই পার্টি করি, যে এরকম আওয়ামী লীগ করে গেছে এখন ওরাও এরকম বলছে। আমরা তো এটা চাইনি, আমরা চেয়েছিলাম সুষ্ঠুভাবে সবকিছু কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে সবাই দেশটাকে সুন্দর করে গুছাবো। ফাতেমা কানুম লিজা নামে এক নারী সমন্বয়ক তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ তুলে সকালে সংবাদ সম্মেলন করেছেন। দোষারোপ করেন রাসেল সমর্থকদের। আমাদের ভাইরা যখন সবাই দৌড়ে যায় তখন আমি ইনস্ট্যান্ট স্পটে দাঁড়িয়ে থাকি। তখন আমি তানভীর শরীফকে জিজ্ঞেস করি যে আপনি টোকাইদের সাথে কি করেন, টোকাইদের সাথে আপনার সম্পর্ক কি, তারা আমাদের উপর হামলা করছে। শনিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ ও কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদের নেতৃত্বে
চট্টগ্রামে জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ অনুষ্ঠানে রাফিকে দাওয়াত না দেয়াকে কেন্দ্র করে বিরোধ চরমে উঠে। রাতভর পাল্টাপাল্টি সভা সমাবেশ, সংবাদ সম্মেলনে তেরে আসা সহ এক পক্ষ আরেক পক্ষের সমর্থকদের উপর হামলার অভিযোগ তুলে পরে দুপক্ষের মধ্যে তৈরি হয় ব্যাপক উত্তেজনা। পাল্টাপাল্টি অভিযোগ করেন রাসেল ও রাফি। নিজামুদ্দিন সহ আরো অনেক উদ্ধত ছেলে মেয়ে আব্দুল হান্নান মাসুদকে অবরুদ্ধ করে ফেলে। পরবর্তীতে আমি এবং আব্দুল হান্নান মাসুদ একটা রুমে আশ্রয় নেই। আমি 4টায় আসছি, তো আসার পরে দেখি জিপিতে পরবর্তী পাই শেষের পথে এক দেশের শিক্ষার্থী ছিল। নতুন বাংলাদেশ গড়ার কারিগরদের এমন আচরণে হতাশ নাগরিক সমাজের প্রতিনিধিরাও। অপরিকল্পিত চলাফেরা, অপরিকল্পিত কাজ, এই পরিমিতিবোধের ঘাটতি, তাদের উদ্যত কারো কারো দুর্বিনীত আচরণ নাগরিকদের প্রতি, পেশাজীবীদের প্রতি, তাদেরকে বিতর্কের একটাই জায়গায় নিয়েছে। সেটা বিগত আন্দোলনের যে সুফল মানুষ ভোগ করার ক্ষেত্রে বা দেশে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যেটা অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে, যেটা কাঙ্ক্ষিত হতে পারে না। বিশৃঙ্খলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি সাধারণ শিক্ষার্থীদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। পিরোজপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিফলেট বিতরণের সময় দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটেছে। দুপুরে শহরের গোপালকৃষ্ণ টাউন ক্লাব মাঠে লিফলেট বিতরণ শেষে এই ঘটনা ঘটে। এ সময় 7 দফাকে জুলাই ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করার দাবি জানান স্থানীয় নেতারা। তারা জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি যৌথভাবে সারা দেশে জুলাই ঘোষণাপত্র নিয়ে গণসমাবেশ করবে। সকল শ্রেণীর জনগণকে ঐক্যবদ্ধ করতে এই জনসংযোগ কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানিয়েছেন তারা। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি বাধাগ্রস্ত হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদি খানে কুসুমপুর জাগরণী সংসদ মাঠে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশে আরও অগ্রসর হতে হবে সাংবাদিকদের। এ সময় সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে কাউকে ছাড় না দিয়ে কাজ করার নির্দেশ দেন তিনি। পরে স্থানীয় 30 জন কৃষকের মাঝে শ্যালো মেশিন ও ট্রাক্টর বিতরণ করেন উপদেষ্টা। আপনাদের রাজনীতি করেন, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আপনারা যদি কোনো আইন শৃঙ্খলা ভঙ্গ করেন, কোন অবস্থায় আপনাদের ছাড় দেওয়া হবে না, আপনারা জেলে হবে। আমি এসপি সাহেবকে অনুরোধ করবো, যদি কাউরে হন, এই যদি আমার ভাই হয়, তারও আপনারা ছাড় দিবেন না। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। বগুড়া বিমানবন্দর বেসামরিক বিমান চলাচলের উপযোগী করে তোলার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। রবিবার বগুড়ায় রানওয়ে পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। বলেন, বাংলাদেশ বিমান বাহিনী এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ যৌথ ব্যবস্থাপনায় এটি চালু করার সম্ভাব্যতা যাচাই করার প্রক্রিয়া শুরু করেছে। সম্ভাব্যতা যাচাই শেষে প্রয়োজনীয় রানওয়ে কার্পেটিং ও সম্প্রসারণ সহ অন্যান্য বিষয়ে সরকারের কাছে প্রস্তাবনা প্রদান করার কথাও জানান তিনি। বিমান বাহিনীর ফ্লাইং ইনস্ট্রাক্টর স্কুল পরিদর্শনকালে স্থানীয় শীতার্ত মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন বিমান বাহিনী প্রধান। ব্যবহারযোগ্য করার জন্য ওরা প্রস্তুত আছে এবং আমরা ইনশাআল্লাহ অচিরে এইটুকু শুরু করব। এটাকে আমরা, আমার চেয়ারম্যান সে অলরেডি আমাকে বলেছে, স্যার আমরা এটা খুব শীঘ্রই শুরু করতে পারবো। সো রানওয়ে লেনটা বাড়ানো যাচ্ছে না, যেটা আছে 4500 ফিটের একটু বেশি, বোধহয় 4600 ফিট, এটা আমরা ফুললি ইউজ করতে পারবো। এমার্জেন্সি হলে যে কোনো ধরনের ছোট বিমান ল্যান্ড করতে পারবে। 3 জেলায় সড়ক দুর্ঘটনায় 6 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 35 জন। রবিবার সকাল 7:30টায় ফরিদপুর বরিশাল মহাসড়কের নগরকান্দার বাসাগাড়ি এলাকায় বাস ট্রাকের সংঘর্ষ হয়। পুলিশের প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকাগামী আলিফ মিম পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। খাদে পড়ে যায় বাসটি, আর ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। আহত হয় প্রায় 20 জন। অন্যদিকে বেলা 12:30টায় মধুখালী উপজেলার বোয়ালিয়া সবরিকান্দি এলাকায় একটি বাস মোটরসাইকেলকে চাপা দিলে 2 আরোহীর মৃত্যু হয়। এছাড়া মাগুরা সদরের ভবনহাটির ঢালে যাত্রীবাহী পরিবহনের ধাক্কায় রুমান আলী নামে এক বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন।
কিশোরগঞ্জের তারাইলে বিএনপির কাউন্সিল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে রাউতি ইউনিয়ন সভাপতি আবুল হাসান রতন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 5 জন। সকাল 11টার দিকে ইউনিয়নের বানাইল বাজারে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, শনিবার রাউতি ইউনিয়ন বিএনপির নতুন কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি হয়। এরই জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন আবুল হাসান রতন সহ 5 জন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রতনকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। রমজানকে টার্গেট করে চট্টগ্রাম বন্দর দিয়ে পণ্য আমদানির হিড়িক পড়েছে। দেশের বড় ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে নিত্যপণ্যের সরবরাহ বাড়ায় কমতির দিকে রয়েছে সব ধরনের নিত্যপণ্যের দাম। জেলা প্রশাসক বলছেন, রমজানে পণ্য নিয়ে কেউ কারসাজি করলে কোনো ছাড় নেই, চলবে নিয়মিত অভিযানও। পণ্য সিন্ডিকেট ঠেকাতে খোলা বাজারে পণ্য বিক্রির পয়েন্ট খোলার ঘোষণা জেলা প্রশাসকের, সেই সাথে টিসিবিও বাড়াবে তাদের পণ্য। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের আরও একটি রিপোর্ট। প্রতি বছর রমজানে নিত্যপণ্যের চাহিদা বাড়ায় আগে ভাগে ছোলা, ডাল, খেজুর, মশলা সহ নানা ধরনের পণ্য আমদানি বেড়েছে চট্টগ্রাম বন্দর দিয়ে। কয়েক মাস পর পবিত্র রমজান, তাই আমদানিকারকরা দৌড়ঝাঁপ করছে আরও আমদানি বাড়াতে। বন্দর কর্তৃপক্ষ বলছে, আমদানি বেড়েছে তাই রমজানে পণ্য সংকটের কোনো আশঙ্কা নেই। এখন আমাদের আমদানি পরিমাণ বাড়ছে এবং রমজানের আগে আমাদের সেটা অব্যাহত থাকবে। আমাদের আইপি দেওয়া আছে যেহেতু, সুতরাং আশা করি যে কোনো ধরনের সংকট হওয়ার সম্ভাবনা নাই। এইদিকে এরই মধ্যে অনেক পণ্য খালাস হওয়ায় দেশের বড় ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে বেড়েছে পণ্যের সরবরাহ। আমদানিকারকরা বলছেন, আমদানি আরো বাড়লে কমবে পণ্যের দাম। বর্তমানে ছোলার বাজার অনেক কম। আমরা যেটা আপনার ধরেন আগে যেটা প্রায় 100 টাকার উপরে বিক্রি করতাম, ওগুলো এখন একদম সর্বনিম্ন 96-97 আর হাইস্ট আছে আপনার 100 টাকা। আর আপনার যেগুলো মুসুর যেগুলো 98-99 বিক্রি করতাম, ওগুলো আপনার 95 টাকা বিক্রি করতেছি। চাহিদার তুলনার অতিরিক্ত আমদানি হয়েছে বলে আমরা মনে করছি। সেই কারণে রমজানের যে পণ্য সেটি সংকট হওয়ার কোনো সম্ভাবনাই নেই। জেলা প্রশাসক বলছেন, রমজানে নিত্যপণ্য নিয়ে কোনো কারসাজি করলে কঠোর অবস্থানে যাবে প্রশাসন। আমাদের বিশেষ টাস্ক ফোর্সের অভিযান চলবে। খাতুনগঞ্জের ব্যবসায়ীদের সঙ্গে, রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ীদের সঙ্গে, নেতৃবৃন্দের সঙ্গে কিন্তু আমরা আলোচনা চালিয়েই যাচ্ছি যে কোনভাবে দ্রব্যমূল্যকে ক্রয় ক্ষমতার ভিতরে রাখা যায়। পণ্য কারসাজি ঠেকাতে টিসিবি সহ খোলা বাজারে পণ্য বিক্রি করার আহ্বান ভোক্তা অধিকার সংগঠন ক্যাব প্রতিনিধিদের। জেলা প্রশাসক বলছেন, নানা উদ্যোগ নেয়ার কথা। আমরা মনে করি এখানে আসলে সরকারের সব ডিপার্টমেন্টগুলিকে একত্রে কাজ করা উচিত এবং এই সময়টা রমজানের আগে খুব দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। আমরা ইতিমধ্যে খাতুনগঞ্জের যারা প্রসিদ্ধ ব্যবসায়ীরা আছে তাদের সঙ্গে আমরা 2 দফা মিটিং করেছি। তারা আমাদেরকে বলেছে দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার ভিতরে রাখার জন্য রমজানে নিত্যপণ্যের দাম সহনশীল রাখতে ব্যবসায়ীদের সহায়তা চান জেলা প্রশাসক। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। সংবাদে আরও একটি বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। ফুড পয়জনিং, বাড়িতে তেলাপোকা আছে নাকি? তোমার একটু খেয়াল রাখা উচিত ছিল। আবার আমারে বলে যে আমি ঠিক মতো কাম করি না, কিন্তু আমি তো পাউডার দিয়েছিলাম। পাউডার বা চক লুকিয়ে থাকা তেলাপোকাদের কিচ্ছু করতে পারে না। এই জন্য লাল হিট, যা লুকিয়ে থাকা তেলাপোকাদের মারে আস্তানায় ঢুকে। লাল হিট, লুকালেও বাঁচবে না। ক্লিয়ারলি বাংলাদেশি। চলো, আমি রেডি। সিল্কি সিল্কি চুলে প্যারাশুট অ্যাডভান্সড অ্যালোভেরা এর খাঁটি নারকেল তেল চুলের গভীরে পুষ্টি যোগায়, আর অ্যালোভেরার সিল্কি কন্ডিশনিং চুলকে করে সিল্কি সিল্কি। প্যারাশুট অ্যাডভান্সড অ্যালোভেরা হেয়ার অয়েল। গাইস, বাড়িতে মেহমান আসবে। মেহমান? আরে না, বাড়ির সম্মান কোথা থেকে আসে? বাথরুম থেকে। ওয়াও, দারুণ সুবাস। গোদরেজ এয়ার পাওয়ার পকেট, এর পাওয়ার জেল টেকনোলজি বাথরুমকে সুগন্ধে ভরিয়ে রাখে পুরো 30 দিন পর্যন্ত। যদি ঘর কথা বলতে পারতো তাহলে গোদরেজ এয়ারই চাইতো। ভাই, এটা তো জিপি সিম না যে সবকিছু মিলাইয়ে 1 নম্বরটা পাইবেন। একের মধ্যে অনেক, গ্রামীণ ফোনের 1 নম্বর প্ল্যান।
চুলকে রুক্ষ ও দুর্বল করে তোলা কেমিক্যাল পণ্যকে আমার চুল বলেছে না। তাই সিল্কি ও মজবুত চুলের জন্য নতুন প্যারাশুট ন্যাচারালের শ্যাম্পুকে আমার চুল বলেছে হ্যাঁ। এটি কোকোনাট মিল্ক প্রোটিন এবং অ্যালোভেরার প্রাকৃতিক গুণ সমৃদ্ধ, যা চুলের পুষ্টি ধরে রেখে এবং ময়েশ্চারাইজ করে দেয় নজর কাড়া সিল্কি ও মজবুত চুল। ওয়াও, প্যারাশুট ন্যাচারালের শ্যাম্পুকে বলো হ্যাঁ। ক্লিয়ারলি বাংলাদেশি। আপু, হারপিক শুট তো ক্যান্সেল। ক্যান্সেল? ব্রেকিং নিউজ দেখেন নাই? তাহলে হারপিকের চেয়ে ভালো কে? হোয়াট? হারপিকের চেয়ে ভালো? কি ধোঁয়া! ভাই সিএনজিটা একটু সামনে নাও না। দিনে যখন ধোঁয়া থেকে বাঁচাও, তাহলে রাতে ধোঁয়া কেন? তাহলে গুড নাইট লিকুইড মেশিন, এটা মশা তাড়ায়, ধোঁয়া ছাড়ায়। গুড নাইট লিকুইড মেশিন। কয়েলের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে নতুন ফর্মুলায় গুড নাইট লিকুইড। নতুন বছরে সিঙ্গার ও বেকোর সকল পণ্যে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট। 18 মাস পর্যন্ত সহজ কিস্তি সুবিধা। এছাড়া নতুন বছরে সিঙ্গার অথবা বেকো ফ্রিজ কিনলেই পাবেন ফ্রিজের প্রথম 3 মাসের বিদ্যুৎ বিলের সমান বাড়তি ডিসকাউন্ট। সিঙ্গার বেকো। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। আপু, হারপিক শুট তো ক্যান্সেল। ক্যান্সেল? ব্রেকিং নিউজ দেখেন নাই? তাহলে হারপিকের চেয়ে ভালো কে? হোয়াট? হারপিকের চেয়ে ভালো? কি ধোঁয়া! ভাই সিএনজিটা একটু সামনে নাও না। দিনে যখন ধোঁয়া থেকে বাঁচাও, তাহলে রাতে ধোঁয়া কেন? তাহলে গুড নাইট লিকুইড মেশিন, এটা মশা তাড়ায়, ধোঁয়া ছাড়ায়। গুড নাইট লিকুইড মেশিন। কয়েলের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে নতুন ফর্মুলায় গুড নাইট লিকুইড। নতুন বছরে সিঙ্গার ও বেকোর সকল পণ্যে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট। 18 মাস পর্যন্ত সহজ কিস্তি সুবিধা। এছাড়া নতুন বছরে সিঙ্গার অথবা বেকো ফ্রিজ কিনলেই পাবেন ফ্রিজের প্রথম 3 মাসের বিদ্যুৎ বিলের সমান বাড়তি ডিসকাউন্ট। সিঙ্গার বেকো। বন্ধু নেমে আয় না, 5 মিনিট দাঁড়া, হেয়ার কালার করে নেই। হেয়ার কালার এখন? হ্যালো হ্যালো, তোর 5 মিনিট কখনো 5 মিনিটে? কিন্তু কিভাবে? গোদরেজ এক্সপার্ট শ্যাম্পু হেয়ার কালার, শ্যাম্পু করার মতোই সহজ, আর মাত্র 5 মিনিটে সাদা চুল উধাও। আপু, হারপিক শুট তো ক্যান্সেল। ক্যান্সেল? ব্রেকিং নিউজ দেখেন নাই? তাহলে হারপিকের চেয়ে ভালো কে? হোয়াট? হারপিকের চেয়ে ভালো? দোষী সাধারণ ডিটারজেন্ট, তাই কাপড়কে বাঁচাতে ব্যবহার করুন অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট। নতুন বছরে সিঙ্গার ও বেকোর সকল পণ্যে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট। 18 মাস পর্যন্ত সহজ কিস্তি সুবিধা। এছাড়া নতুন বছরে সিঙ্গার অথবা বেকো ফ্রিজ কিনলেই পাবেন ফ্রিজের প্রথম 3 মাসের বিদ্যুৎ বিলের সমান বাড়তি ডিসকাউন্ট। সিঙ্গার বেকো। বন্ধু নেমে আয় না, 5 মিনিট দাঁড়া, হেয়ার কালার করে নেই। হেয়ার কালার এখন? হ্যালো হ্যালো, তোর 5 মিনিট কখনো 5 মিনিটে? কিন্তু কিভাবে? গোদরেজ এক্সপার্ট শ্যাম্পু হেয়ার কালার, শ্যাম্পু করার মতোই সহজ, আর মাত্র 5 মিনিটে সাদা চুল উধাও। আপু, হারপিক শুট তো ক্যান্সেল। ক্যান্সেল? ব্রেকিং নিউজ দেখেন নাই? তাহলে হারপিকের চেয়ে ভালো কে? হোয়াট? হারপিকের চেয়ে ভালো? আম্মু, মনে হচ্ছে মজার কিছু খেতে হবে। এই যেমন গোল গোল শেপের, এভাবে খাওয়া যায়, এভাবেও খাওয়া যায়। জিরোস খেতে এত এক্সকিউজ লাগে? অদম্য সব মানুষের জন্য বাংলা লিংকটি এলো অদম্য অফার। এই প্রথম প্যারাশুট 350 মিলি সুবিধা প্যাকেজ 40 মিলি এক্সট্রা ফ্রি। আজই কিনুন। মা, বাসায় চল। রেগে আছো কেন? চুলগুলো তো নষ্ট করেছিস। সারপ্রাইজ! এত সুন্দর চুল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল, এতে আছে নারকেল তেল আর মেথি, যার পুষ্টি চুলকে করে ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল। একের মধ্যে অনেক, গ্রামীণ ফোনের 1 নম্বর প্ল্যান। প্যারাশুট 200 মিলিতে 15 মিলি এক্সট্রা ফ্রি। আজই কিনুন। বৌমা, বেসিন ভর্তি তো তোমার চুল, কিছু তো করো।
তোমাদের সবার চুল পড়ার একটাই সমাধান, প্যারাশুট এক্সট্রা কেয়ার। বিশুদ্ধ নারকেল তেল, আমলা, অ্যালোভেরা ও মেথির সমন্বয়ে তৈরি প্যারাশুট অ্যাডভান্স এক্সট্রা কেয়ার। এর এক্সট্রা পাওয়ার চিরুনির সাহায্যে তেল চুলের গোড়ায় পৌঁছে চুল পড়া কমায়। প্যারাশুট এক্সট্রা কেয়ার কাজ করবেই করবে। আমাদের নজর কাড়া চুলের সিক্রেট প্যারাশুট অ্যাডভান্সড সিক্রেটস। রোজমেরি ঘন ও মজবুত চুলের জন্য, আলমন্ড করে ড্যামেজ রিপেয়ার ও চুল মসৃণ, ফ্ল্যাক্সিড লম্বা ও ঝলমলে চুলের জন্য। প্যারাশুট সিক্রেটস, নজর কাড়া চুলে থাকো ট্রেন্ডিং। অদম্য সব মানুষের জন্য বাংলা লিংকটি এলো অদম্য অফার। শীতের দিনে কেউ এসি কিনে? ভিশন হট এন্ড কুল এসি, 12 মাসি এসি। 12 মাসি এসি? ভিশন এসিতে গরমে ঠান্ডা আর শীতে পাবেন গরম হাওয়া। ভিশন হট এন্ড কুল এসি 4-way সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট এন্ড কুল এসি, আরাম 12 মাসি। ক্রয় করতে ভিজিট করুন। দেশের সংবাদে আরও একবার স্বাগত। দুইবার পিছিয়ে অবশেষে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে 167তম ট্রেনিং রিক্রুট কনস্টেবল জানুয়ারি 2024 ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ হয়েছে। সকালে সারদা প্যারেড গ্রাউন্ডে সমাপনী প্রশিক্ষণার্থীদের 8টি কন্টিজেন্টে 334 কনস্টেবল এই কুচকাওয়াজে অংশ নেন। পুলিশ একাডেমির প্রিন্সিপাল মাসুদুর রহমান ভূঁইয়া এতে প্রধান অতিথি ছিলেন। তিনি প্রশিক্ষণার্থীদের শপথ পাঠ করান। সমাপনী বক্তব্যে নতুন পুলিশ সদস্যরা তাদের সেবা ও যোগ্যতার স্বাক্ষর রাখবে বলে প্রত্যাশা করেন তিনি। পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সহ 3 দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছে চাকরিচ্যুত বিডিআর ও তাদের পরিবার সহ কারাবন্দী পরিবারের সদস্যরা। সকালে দিনাজপুরে বিডিআর কল্যাণ পরিষদের আয়োজনে প্রেস ক্লাবের সামনে সড়কে মানববন্ধন হয়। পিলখানা হত্যাকাণ্ড সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত, চাকরি পুনর্বহাল এবং প্রজ্ঞাপনে উল্লেখিত ধারা বাদ দেয়া সহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়। মাদারীপুরে প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী কর্মসূচি পালন করেছে ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যরা। বগুড়ায় বিক্ষোভ মিছিল শেষে সাতমাথায় অনুষ্ঠিত হয় মানববন্ধন। একই দাবিতে পাবনা, নেত্রকোনা, মেহেরপুর, নড়াইল, ঝালকাঠি ও লক্ষ্মীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানিকগঞ্জ শিক্ষার্থী তনুশ্রী রায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সহপাঠীরা। বেলা 10টায় সরকারি মহিলা কলেজের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। মানববন্ধন শেষে তনুশ্রী হত্যাকারীর বিচার সহ 7 দফা বাস্তবায়নের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয় শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার রাতে নিজ বাসায় ফ্যানের সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস দেয়া ঝুলন্ত অবস্থায় নববিবাহিত বধূ তনুশ্রী রায়ের মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। পাবনার ভাঙ্গুরায় বসত বাড়িতে অগ্নিকাণ্ডে আব্দুল হামিদ নামের এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত 12:30টায় উপজেলার নৌবাড়িয়ার নতুন পাড়ায় এই দুর্ঘটনা ঘটে। স্বজনরা জানান, প্রতিদিনের মতো সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। হঠাৎ মধ্যরাতে তাদের বসত বাড়ির একটি অংশে আগুন লেগে যায়। পরিবারের অন্য সদস্যরা ঘর থেকে বের হতে সক্ষম হলেও হাঁটা চলার অক্ষমতার কারণে আব্দুল হামিদ বের হতে পারেনি। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। যশোর বেনাপোল সড়কের হেলে পড়া শতবর্ষী গাছগুলো যেন মৃত্যুফাঁদ। মৃত ও অর্ধমৃত গাছ ভেঙে পড়ে বাড়ছে প্রাণহানির ঘটনা। গত 5 বছরে গাছ ভেঙে পড়েও মৃত্যু হয়েছে অন্তত 12 জনের, আর যেখানে আহত হয়েছেন আরও অনেকেই। ঝুঁকিপূর্ণ গাছ অপসারণের দাবি তোলা হলেও হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকায় তা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে প্রশাসন। যশোর থেকে বুলবুল শহীদ খান হিমেলের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। যশোর বেনাপোল মহাসড়কের যশোর থেকে বেনাপোল পর্যন্ত শতবর্ষী গাছ রয়েছে 620টি। এর মধ্যে 75টি মৃত, অর্ধমৃত ও ঝুঁকিপূর্ণ আরও প্রায় 200টি। ফুলবাজার কেন্দ্রিক আমাদের 5টা গাছ আছে, যে 5টা গাছ খুবই ঝুঁকিপূর্ণ এবং বিপজ্জনক। এই গাছগুলোর ডাল ভেঙে পড়ছে বাতাসের আগে, আর বাতাস হলে তো গাছ শুদ্ধ ভেঙে পড়বে।
সড়কপথে রয়েছে ঝিকরগাছা, গদখালি, নাভারণ, শার্শা ও বেনাপোলের মতো জনবহুল বাজার। এরই মধ্যে মৃত গাছ রাস্তার মাঝ পর্যন্ত হেলে আছে 7 থেকে 8টি। ফলে বড় পরিবহনগুলো সড়কের মাঝ দিয়ে চলাচল করায় বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। গাছ পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাঁশের বাড়িঘর। এই গাছগুলো অপসারণ করা খুব জরুরি, না হলে আমাদের জানমালের অনেক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। গাছে যখন আপনার লতা পাতা হচ্ছে, ডাল ভেঙে পড়তেছে, একটা মানুষের মাথায় পড়লে মানুষটা দুর্বল হয়ে যাচ্ছে। অনেক মানুষ মৃত্যুবরণও করছে ডাল ভেঙে গাছ উল্টে দিয়ে। দীর্ঘদিন ধরে মৃত গাছগুলো অপসারণের দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা। যে গাছগুলো ফেপে গেছে, মারা যাওয়ার মতো হয়েছে, এগুলো অবশ্যই কেটে ফেলা জরুরি। আমরা এই গাছগুলো দ্রুত অপসারণ চাই। 2018 সালে মহাসড়ক সংস্কারে গাছ কাটার সিদ্ধান্ত নেয় জেলা পরিষদ, কিন্তু পরিবেশবাদী সংগঠন ও সচেতন নাগরিক সমাজের আন্দোলনে গাছ কাটা নিয়ে জটিলতা দেখা দেয়। এরপর গাছ কাটায় নিষেধাজ্ঞা দেয় উচ্চ আদালত, যা এখনো নিষ্পত্তি হয়নি। যেহেতু মহামান্য হাইকোর্টে এটা বিচারাধীন আছে, তো সেখানে আপনারা সবাই মিলে একটা উদ্যোগ নিতে পারেন। মহামান্য হাইকোর্টের নির্দেশ বাইরে আমরা কিছুই করতে পারবো না। তবুও যেহেতু আপনাদের এলাকাবাসী আমাদের মেইন টার্গেট জনসেবা, জনগণ যেটা চায় সেটাই হবে। ঐতিহ্য রক্ষায় জীবিত গাছগুলো সংরক্ষণ করে মৃত গাছ অপসারণ করে মহাসড়ক ঝুঁকিমুক্ত করার তাগিদ সচেতন মহলের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 দেশের সংবাদ এই পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ডুডলস